আভিজাত্যের প্রতীক বলা হয় রোলস রয়েলসকে। পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস কার হচ্ছে রোলস রয়েলস। পৃথিবীর প্রত্যেকটি ধনী ব্যক্তি একটি রোলস রয়েলস কেনার স্বপ্ন দেখে থাকে, কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এই রোলস রয়েলস কোম্পানি এমন একটি ছেলের হাত ধরে শুরু হয়েছিল যে ছেলেটির ছোটবেলা কেটেছিল অনেক দরিদ্রতার মধ্যে। কাহিনী শুরু হয় 1863 সালে। ইংল্যান্ডের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করে হেনরি রয়েলস। যখন রয়েসের বয়স মাত্র 4 বছর ছিল তখন তার বাবার ব্যবসা একেবারে নষ্ট হয়ে যায়। তাদের পুরো পরিবার রাস্তায় চলে এসেছিল। তবে এটি কেবল সমস্যার শুরু ছিল। যখন রয়েসের বয়স মাত্র 9 বছর তখন সে তার বাবাকে হারিয়ে ফেলে, যার কারণে তার মাকে বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করতে হতো আর রয়েস খবরের কাগজ বিক্রি করে বেড়াতো। এতক্ষণ পর্যন্ত রয়েসের ভবিষ্যৎ ডার্কনেসের মধ্যে ছিল, কিন্তু 14 বছর বয়সে তার লাইফে একটি টার্নিং পয়েন্ট আসে। তার এক আন্টি তার মধ্যে পোটেনশিয়াল দেখতে পেয়েছিল। সে গ্রেট নর্দার্ন কোম্পানিতে গিয়েছিল এবং রয়েসকে সেই কোম্পানিতে লাগিয়ে দেয়। তার পারিশ্রমিক ছিল প্রতি বছর 20 পাউন্ড। পরবর্তী 3 বছর রয়েস দিনরাত এক করে পরিশ্রম করে। সে ফ্যাক্টরিতে কাজ করে এবং বিভিন্ন বই পড়ে কার্পেন্টারি, ম্যাথ এবং ইলেকট্রনিক্সের জ্ঞান অর্জন করে। 17 বছর পর্যন্ত সে পুরো একজন মেকানিক হয়ে যায়। তার 21 বছর আসতে আসতে ম্যাক্সিম উইন্টার কোম্পানিতে সে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা শুরু করে, কিন্তু আর্থিক ক্ষতির কারণে এই কোম্পানিটি ব্যাংক্রাফট হয়ে যায়। এই অবস্থায় রয়েস বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য যেতে পারত, কিন্তু সে নিজের একটি ইলেকট্রিক্যাল কোম্পানি তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করে। সে তার 20 পাউন্ডের সেভিংস ইউজ করে আর ম্যানচেস্টারে একটি ছোট অফিস দিয়ে দেয়। সে এই কোম্পানির নাম দেয় এফএইচ রয়েস অ্যান্ড কোম্পানি। সে তার এক বন্ধুকে পার্টনার হিসেবেও জয়েন করায়। সার্ভাইভ করার জন্য কোম্পানি যা কাজ পেত সেটাই করত, যেমন সেলাই মেশিন ঠিক করা এবং ইলেকট্রিক্যাল ফিটনেস করা। এরপর রয়েস খেয়াল করে মার্কেটে ইলেকট্রিক্যাল ফিটিংস এর ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে। এর কারণে তার কোম্পানি এআরসি ল্যাম্প, বাল্ব হোল্ডার এবং ইলেকট্রনিক ডোরবেল তৈরি করতে শুরু করে আর এই কাজটি কোম্পানির ভাগ্য পরিবর্তন করে দেয়। 1900 সাল আসতে আসতে কোম্পানির সেলস বেড়ে দাঁড়ায় 20,000 পাউন্ড। 38 বছর বয়সে রয়েসের একটি পরিবার ছিল এবং সে বড় একটি ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা করছিল। তখন সবকিছু ঠিকই চলছিল, কিন্তু তখনই কাহিনীতে একটি টুইস্ট আসে। সেই সময় ব্রিটিশ মার্কেটে আমেরিকান কোম্পানি এবং জার্মান কোম্পানির এন্ট্রি হয়। প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রিক্যাল পার্টসের দাম অনেক কমে যায়। পুরো চেষ্টা করার পরও রয়েসের ব্যবসা ডাউন হয়ে যাচ্ছিল। তার এত বড় ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে দেখে রয়েস ফিজিক্যালি অনেক অসুস্থ হয়ে পড়ে। যখন রয়েস ডাক্তারকে কনসাল্ট করায় তখন ডাক্তার তাকে একটি অ্যাডভাইস দেয়, তাকে সুস্থ হওয়ার জন্য ফ্রেশ ওয়েদারে যেতে হবে। এর পাশাপাশি তাকে একটি গাড়ি ক্রয় করার পরামর্শ দেওয়া হয় যাতে সে তার বডিকে কোনো স্ট্রেস না দিয়ে অনেক বেশি ট্রাভেল করতে পারে। রয়েস একটি ভ্যাকেশনের মাধ্যমে তার শরীরকে সুস্থ করে। এরপর ডেকোভিল নামের একটি ফ্রান্সের গাড়ি ক্রয় করে। এই গাড়িটি অনেক বেশি আওয়াজ করত, গাড়ির ব্রেক সিস্টেম ভালো ছিল না এবং গাড়িটি অনেক বেশি গরম হয়ে যেত। হেনরির মতো একজন পারফেকশনিস্টের কাছে এই গাড়িটি বিলো স্ট্যান্ডার্ডের ছিল। এই কারণে সে ঠিক করে সে গাড়িটিকে মাইনর মডিফিকেশন করবে, কিন্তু নিজের অজান্তেই সে গাড়িটিকে পুরো পাল্টে ফেলে। এই রিডিজাইন গাড়িটি অরিজিনাল গাড়ির থেকেও আরো বেশি আকর্ষণীয় ছিল আর এখান থেকে রয়েস কনফিডেন্স পায় যে সে নিজের গাড়ি কোম্পানি তৈরি করতে পারবে। এরপর সে একটি ছোট টিম অ্যাসেম্বল করে এবং তার নতুন গাড়ি ডিজাইন করতে শুরু করে দেয়। প্রত্যেকটি ডিজাইন হয়ে যাওয়ার পর এগুলোকে কাস্টিং এর জন্য পাঠিয়ে দেওয়া হতো। আস্তে আস্তে তৈরি হতে থাকে 10 হর্স পাওয়ারের এবং 2 সিলিন্ডারের একটি গাড়ি। গাড়িটিকে তৈরি করার সময় মাথায় রাখা হয়েছিল কোয়াইটনেস, লাইটনেস, ডিউরেবিলিটি এবং রিলায়েবিলিটি। 1904 সালের এপ্রিল মাসে গাড়িটিকে প্রথমবারের মতো টেস্ট করা হয়। প্রথম সফরে গাড়িটি 50 কিলোমিটার ডিস্টেন্স পার করে। রয়েস আরো 2টি গাড়ি তৈরি করে সেম মডেলের এবং গাড়িগুলোকে ইমপ্রুভ করতে থাকে। সে তো একটি ওয়ার্ল্ড ক্লাস গাড়ি তৈরি করে ফেলেছে, কিন্তু গাড়িগুলোকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার কাছে ছিল না। আর এই সময় কাহিনীতে এন্ট্রি হয় চার্লস রোলসের। রয়েস একটি এক্সিবিশনে তার গাড়িগুলো প্রদর্শন করাচ্ছিল আর সেই গাড়ির উপরে নজর পড়ে চার্লস রোলসের। চার্লস রোলস একজন প্যাশনেট মোটরিস্ট ছিল এবং সে সুপারিয়ার গাড়িগুলোর সাকসেসফুল বিজনেস করত। সে একজন সাকসেসফুল ব্রিটিশ কার মেকারকে খুঁজছিল। সে রয়েসের গাড়িটি ভালো মতো দেখে এবং অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। চার্লস রোলস তার এক বন্ধুকে বলে এই এক্সিবিশনে সে পৃথিবীর সেরা কার ইঞ্জিনিয়ারকে খুঁজে পেয়েছে। এই গাড়িগুলোকে পরবর্তী 3 মাসে বিক্রির জন্য চার্লস রোলস এবং হেনরি রয়েসের মধ্যে একটি চুক্তি হয়। তারা একসাথে জয়েন্ট ভেঞ্চার শুরু করে। এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে যে গাড়িগুলো বিক্রি হতো তাদেরকে বলা হতো রোলস রয়েস। 1906 সালে প্রথমবারের মতো রোলস রয়েলস কোম্পানিকে প্রতিষ্ঠা করা হয়। এই সময় বিভিন্ন হর্স পাওয়ারের মোট 4টি গাড়ি তৈরি করা হয়। রোলস বলে থাকে যে কোনো গাড়ির মার্কেটিং করার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে সেই গাড়িটির সাথে কম্পিটিশনে রেস করা। এই কারণে রোলস আইএসএলই অফ ম্যান টুরিস্ট ট্রফিতে রোলস রয়েলসের এই গাড়িগুলো চালায়। রোলস রয়েলসের গাড়ি ব্যবহার করে সে প্রতিযোগিতায় প্রথম হয়। এর সাথে সাথে এই
এই গাড়ির মাধ্যমে তিনি বেশ কয়েকটি রেকর্ড করে ফেলেন। ইতিমধ্যে রোলস রয়েলস কোম্পানি একটি বিখ্যাত গাড়ি কোম্পানি হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত তাদের সব থেকে সফল গাড়িটি আসা বাকি ছিল। রোলস রয়েলস 40 এবং 50 হর্স পাওয়ার দিয়ে এবং 6টি সিলিন্ডারের মাধ্যমে একটি গাড়ি তৈরি করে। এই গাড়ির রং ছিল সিলভার কালার। গাড়িটি চালাতে অনেক স্মুথ এবং সাইলেন্ট ছিল, একেবারে একটি ঘোস্টের মতো। এই কারণে গাড়িটির নাম দেওয়া হয় সিলভার ঘোস্ট। গাড়িটির মার্কেটিং করার জন্য রোলস 24,000 কিলোমিটারের একটি সফর তৈরি করে। গাড়িটিকে শুধুমাত্র রবিবার বাদ দিয়ে পুরো 2.5 মাস ধরে চালানো হয়েছিল এবং 24,000 কিলোমিটারের ডিস্টেন্স কভার করা হয়েছিল। সিলভার ঘোস্ট কোনো ইস্যু ছাড়াই এই টেস্ট পাস করে নেয়। এছাড়াও গাড়িটিকে অনেক টেস্টের মধ্যে দিয়ে পাস করতে হয়, যেমন গাড়িটির উপরে একটি কয়েন রাখা হয় এবং গাড়িটি চালানো হয়। এই কয়েন না ফেলে গাড়িটিকে চালানো হতো, এতে প্রমাণ করত গাড়িটি এক্সট্রিমলি স্মুথ। এই টেস্টের কারণে গাড়িটি চারিদিকে হইচই ফেলে দেয়। ওই সময় দেশের রাজা রানী এবং বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা এই গাড়িটি ব্যবহার করত। রোলস এবং রয়েসের পার্টনারশিপ একটি মাস্টার স্ট্রোকে প্রমাণিত হয়। তারা চারিদিক থেকে সফলতা পেয়েছিল, কিন্তু তখনই একটি দুর্ঘটনা ঘটে যায়। গাড়ির সাথে সাথে এভিয়েশনে অনেক বেশি আগ্রহ ছিল চার্লস রোলসের। 1910 সালের 12 জুলাই সে একটি প্লেন চালাচ্ছিল, তখন একটি দুর্ঘটনা ঘটে যায় আর চার্লস রোলসের প্লেন ক্রাশ করে। এই ঘটনায় 32 বছর বয়সে চার্লস রোলস মারা যায়। এই ঘটনায় রয়েস অনেক বেশি কষ্ট পায়, সে অনেক চিন্তায় ছিল। কিন্তু তখনই 1911 সালে সে আরো একটি বড় ঝটকা পায়। হঠাৎ করে তার শরীর অনেক খারাপ হয়ে যায় এবং সে বিছানাগত হয়ে যায়। ডাক্তার বলে যে তার বোয়েল ক্যান্সার হয়েছে। তার একটি অপারেশন করার পর ডাক্তার বলে যে তিনি কেবল 3 মাস বেঁচে থাকতে পারবেন। তিনি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলেন সিলভার ঘোস্ট গাড়িটিকে কিভাবে আরো ডিজাইন করা যায় এবং ডেভেলপ করা যায়। এরপর একটি মিরাকেল হয়ে যায়। দেখতে দেখতে 3 মাস হয়ে যায়, কিন্তু রয়েসের কিছুই হয় না। রয়েস 100% রিকভারি করে ফেলে। তিনি ফেরত এসে সিলভার ঘোস্ট গাড়িটিতে মেজর ইমপ্রুভমেন্ট আনেন। তিনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বাড়িয়ে দেন, সাসপেনশনকে ইমপ্রুভ করে এবং চ্যাসিসকেও অনেক স্ট্রং তৈরি করে। এরই মধ্যে রয়েস খেয়াল করেন যে গাড়ির উপরে পার্সোনাল ম্যাসকটস দেওয়ার ট্রেন্ড চলছে। অন্য গাড়িগুলোর ম্যাসকটসের কারণে রোলস রয়েলসের ইমেজ খারাপ হতে পারে। এই কারণে রোলস রয়েলস নিজের ম্যাসকট ডিজাইন করে। তার এই ম্যাসকটে ব্রিটিশ অ্যাক্ট্রেস এবং মডেল এলেনোর থর্টনকে ব্যবহার করা হয়। এটাতে বোঝা যাচ্ছে একটি মেয়ের উপরে অনেক বেশি হাওয়া পড়ছে এবং সে উড়ছে। এই ম্যাসকট ফ্রিডম এবং স্পিডকে সিম্বলাইজ করে এবং এটির নাম দেওয়া হয় স্পিরিট অফ এক্সট্যাসি। এইসব নতুন ডিজাইনের কারণে রোলস রয়েলসের সেলস এবং প্রফিট আস্তে আস্তে বাড়তে থাকে। 1938 সাল আসতে আসতে কোম্পানির প্রফিট হয়ে দাঁড়ায় প্রায় 90,000 পাউন্ড। কিন্তু আবারও এমন কিছু ঘটে যাতে রোলস রয়েলস কোম্পানি পুরো বরবাদের মুখে পড়ে যায়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, কিন্তু রোলস রয়েলস এর জন্য তৈরি ছিল না। যুদ্ধের কারণে ইকোনমি ক্র্যাশ হয়ে যায় আর এর ইম্প্যাক্ট পড়ে বড় বড় গাড়ি কোম্পানির উপরে। কোম্পানি তাদের সকল এমপ্লয়ীদের ফায়ার করে দেয়। সবাই মনে করেছিল রোলস রয়েলস যুদ্ধকে সার্ভাইভ করতে পারবে না, কিন্তু রয়েসের মাথায় অন্য একটি বুদ্ধি আসে। রয়েস মিলিটারি অথরিটির সাথে মিটিং করে। তারপর তিনি চিন্তা ভাবনা করেন যুদ্ধে রিলায়েবল এবং শক্ত গাড়ির প্রয়োজন। এই কারণে রোলস রয়েলস সিলভার ঘোস্টকে পুরোপুরি মডিফাই করে ফেলে এবং তারা করে ফেলে একটি আর্মুড কার। গাড়ির বডিতে 8 মিলিমিটার মোটা আর্মুর লাগানো হয়। এর পাশাপাশি একটি বড় মেশিন গান লাগানো হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এই গাড়িটি ব্যবহার করা হয় এবং বিভিন্ন স্পাইং মিশনে গাড়িটি ব্যবহার করা হয়েছিল। যেহেতু ঘোস্ট গাড়িটি অনেক স্মুথ ছিল, তাই বিভিন্ন আহত সৈনিককে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি ব্যবহার করা হয়েছিল। এই কারণে বেশ কয়েকটি সিলভার ঘোস্টকে পরবর্তীতে অ্যাম্বুলেন্সে রূপ দেওয়া হয় এবং গাড়িটিতে বিভিন্ন ধরনের মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হয়। এমনকি রাতে ব্যবহার করার জন্য গাড়িটিতে ইলেকট্রিক লাইটও দেওয়া হয়। রোলস রয়েলসের আভিজাত্যের কারণে যুদ্ধের সময় বড় বড় অফিসার এবং প্রেসিডেন্টরা এই গাড়িটি ব্যবহার করত। আর্মিদের সাথে কাজ করার সময় রোলস রয়েলস কোম্পানি বুঝতে পারে যে এয়ারক্রাফটের ইঞ্জিনের জন্য তারা ফ্রান্সের উপরে নির্ভর করে, কিন্তু ব্রিটিশ সরকার চাচ্ছিল যে তাদের প্লেনের ইঞ্জিন কোনো ব্রিটিশ কোম্পানি সাপ্লাই দিক। এই সুযোগকে কাজে লাগিয়ে রোলস রয়েলস কোম্পানি এয়ারক্রাফট ইঞ্জিন তৈরি করতে শুরু করে দেয়। এরপর রয়েলস নিজেই এরো ইঞ্জিন ডিজাইন করে। এরপর রোলস রয়েলস কোম্পানি তাদের প্রথম ইঞ্জিন দ্য ইগল লঞ্চ করে। এই ইঞ্জিন অন্যান্য ইঞ্জিনের থেকে অনেক বেশি রিলায়েবল, লাইট ওয়েট এবং ফুয়েল ইফিশিয়েন্ট ছিল। এই কারণে ব্রিটিশ এয়ারফোর্স এই ইঞ্জিনগুলো ব্যবহার করতে শুরু করে দেয়। কিন্তু রয়েস এখানেই থেমে যাননি। 1915 সালে সে লাইট এয়ারক্রাফটের জন্য হক ইঞ্জিন তৈরি করতে শুরু করে দেয়। 1916 সালে তৈরি করা হয় ফ্যালকন ইঞ্জিন। 1918 সালে বড় এয়ারক্রাফটের জন্য তৈরি করা হয় কন্ডোর ইঞ্জিন। তাদের উন্নত এয়ারক্রাফট ইঞ্জিনের কারণে তারা বিভিন্ন মিশন সফল হতে থাকে। রোলস রয়েলসের এয়ারক্রাফট ইঞ্জিনে এন্টার হওয়া একটি ব্রিলিয়েন্ট আইডিয়া হিসেবে প্রমাণিত হয়। বর্তমানে বিভিন্ন কমার্শিয়াল এয়ারক্রাফট এবং মিলিটারি এয়ারক্রাফটে রোলস রয়েলসের ইঞ্জিন ব্যবহার করা হয়। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। পরবর্তী 15 বছর রোলস রয়েলস লাক্সারিয়াস কার এবং
এবং ইঞ্জিন প্রডিউস করতে থাকে। রোলস রয়েলস একটি ছোট চিপার গাড়ি লঞ্চ করে, যে গাড়িটির নাম ছিল 20, কিন্তু গাড়িটি তেমন একটা জনপ্রিয়তা পায় না। আস্তে আস্তে মার্কেটে বড় বড় গাড়ি কোম্পানি এন্টার করে আর কম্পিটিশন বেড়ে যায়। রোলস রয়েলসকে তার পজিশন ধরে রাখার জন্য একটি বোল্ড কারের প্রয়োজন ছিল। এ কারণে তারা সিলভার ঘোস্টকে মডিফাই করে দ্য নিউ ফ্যান্টম তৈরি করে। মানুষের মধ্যে গাড়িটি অনেক জনপ্রিয়তা পেয়ে যায়। এই গাড়িটি রোলস রয়েলসকে লাক্সারি কার মার্কেটে একেবারে রাজা করে দেয়। পরবর্তীতে ফ্যান্টম 2 লঞ্চ করা হয় এবং এই গাড়িটিও সফলতা পায়। 1931 সালে বেন্টলি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে রোলস রয়েলস একটি গাড়ি তৈরি করে। গাড়িটির নাম ছিল বেন্টলি 3.5 লিটার্স। দুই কোম্পানির একটি মাস্টারপিস গাড়ি ছিল এটি, কিন্তু রয়েস এই গাড়িটিকে নিজের চোখে দেখতে পায়নি। 1933 সালের 22 এপ্রিল রয়েস মারা যায়। হেনরি রয়েসের মৃত্যু থেকে বর্তমান পর্যন্ত রোলস রয়েলস কোম্পানি অনেক আপস এন্ড ডাউনসের শিকার হয়েছে। আস্তে আস্তে তারা অনেক বড় বড় গাড়ি লঞ্চ করে এবং 1960-এর দশকে তারা ব্যাংক্রাপসির মুখে পড়ে যায়। এই কারণে রোলস রয়েলস কোম্পানির এভিয়েশন এবং অটোমোবাইল পুরোপুরি আলাদা হয়ে যায়। বর্তমানে রোলস রয়েলস কোম্পানিকে BMW কোম্পানি কিনে নিয়েছে এবং রোলস রয়েলস এর মালিক হচ্ছে BMW। কিন্তু বর্তমানেও রোলস রয়েলস তাদের আইকনিক গাড়ির জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। রোলস রয়েলস ওন করা মানে এমন একটি মাস্টারপিস ওন করা যেটা রয়েসের পারফেকশন এবং রোলসের কারিশমাকে ওন করার মতো হয়ে যায়। আপনারা কারা কারা রোলস রয়েলস পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন এবং রোলস রয়েলসকে বর্তমানে কোন গাড়ি টক্কর দিতে পারে সেটির নামও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।